হুম ভোরবেলার ধ্যানে বসে যখন চারদিক একদম নিস্তব্ধ থাকে তখন নিজের ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে, তাই না? হ্যাঁ, একদম। মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে শান্ত মানুষটা আমি। ঠিক তাই। মানে মনে হয় কোনো কিছুই আমাকে টলাতে পারবে না। কিন্তু ঠিক ২-৩ ঘন্টা পর যখন দিনের ব্যস্ততা শুরু হয়, ট্রাফিকে আটকে থাকতে হয়, বা ধরুন কাজের জায়গায় চারপাশ থেকে চাপ আসতে থাকে। তখন সকালের সেই সাধুর মতো শান্তিটা কোথায় যেন কর্পূরের মতো উড়ে যায়। হ্যাঁ, এই যে একটা বিশাল গ্যাপ, মানে অমৃতবেলার সেই অশরীরী প্রশান্তি আর সারাদিনের কর্মক্ষেত্রে অস্থিরতা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করা কি আসলেই সম্ভব? আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাই ডিকোড করব। হুম আর এই জায়গাটাতেই আজকের আলোচনাটা এত স্পেশাল। সাধারণত এই ধরনের গভীর আধ্যাত্মিক বিষয়গুলোকে অনেকেই শুধু থিওরি ভেবে এড়িয়ে যায়। রাইট, বা ভাবে যে এগুলো তো জাগতিক জীবন থেকে দূরে থাকার উপায়। একদম। কিন্তু আমরা যদি আজকের এই স্পেসিফিক সোর্স ম্যাটেরিয়ালটার গভীরে যাই, তাহলে দেখব এটি কোনো সাধারণ উপদেশমালা নয়। এটি হলো মানুষের মনস্তত্ত্ব আর ইমোশনাল রেগুলেশনের একটা মাস্টার ক্লাস। মানে চরম বিশৃঙ্খলার মাঝেও কিভাবে নিজের কন্ট্রোল প্যানেলে বসে থাকা যায়, সেটাই তো। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমাদের আজকের ভিত্তি হলো ২০১০ সালের ১৮ই জানুয়ারির একটি অত্যন্ত গভীর অব্যক্ত মুরলি। হ্যাঁ, আর একদম শুরুতেই যে প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে সেটা দারুণ। এখানে একটা চমৎকার উপমা আছে, স্নেহের বিমান, মানে এয়ারপ্লেন অফ অ্যাফেকশন। আচ্ছা, স্নেহের বিমান মানে এখানে সবাই যে জড়ো হয়েছেন সেটা কোনো সাধারণ ট্রেন বা ফ্লাইটে চড়ে নয়। ঠিক তাই। ফিজিক্যাল জার্নির বদলে এই যে সূক্ষ্ম অনুভূতি স্পিড, এটা বেশ ইন্টারেস্টিং। আর এই বিশেষ দিনটিকে বলা হচ্ছে তাজপোশী বা রাজ্যাভিষেকের দিন। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই রাজ্যাভিষেকের আসল তাৎপর্যটা ঠিক কোথায়? কারণ এটা তো সাধারণ কোনো রাজার গল্প নয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই তাজপোশী কিন্তু সেই গতানুগতিক রাজা মহারাজাদের সিংহাসন বা সোনার মুকুট পরানোর মতো কোনো ব্যাপার নয়। তাহলে এটা কি ধরনের মুকুট? এই দিনটিকে মূলত সমর্থী দিবস বা এম্পাওয়ারমেন্টের দিন হিসেবে দেখা হয়। ব্রহ্মা বাবার যে নিজস্ব স্টাইল, মানে নিজে আড়ালে গিয়ে অনুসারীদের সামনে নিয়ে আসা। ও, মানে নিজে আননোন হয়ে বাচ্চাদের লিড করতে দেওয়া, এটা তো লিডারশিপের একটা দুর্দান্ত উদাহরণ। একদম। তিনি নিজে দৃশ্যপটের বাইরে থেকে বাচ্চাদের বিশ্ব সেবার মুকুট পরাচ্ছেন। আর খেয়াল করবেন, এই মুকুটটা সোনার নয়, এটি হলো লাইটের মুকুট বা ক্রাউন অফ লাইট। ওয়েট, এই লাইটের মুকুট ব্যাপারটা একটু বুঝতে চাই। এটা কি শুধুই একটা রূপক, নাকি এর পেছনে অন্য কোনো সাইকোলজি কাজ করছে? এটা মূলত চরম দায়িত্ববোধের একটা সূক্ষ্ম রূপ। যখন কোনো ফাউন্ডার নিজে থেকে আড়ালে চলে যান, তখন অনুসারীদের সামনে দুটো রাস্তা থাকে। হয় তারা দিক নির্দেশনা হারিয়ে ফেলবে, নয়তো তারা নিজেদের সেই সমকক্ষ ক্ষমতায় উন্নীত করবে, তাই তো? রাইট। এই লাইটের মুকুট হলো সেই দায়িত্ব যেখানে আপনাকে বলা হচ্ছে যে এবার থেকে এই আলো ছড়ানোর দায়িত্ব আপনার। এটা আসলে আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরীক্ষা। এই দায়িত্ব হস্তান্তরের ব্যাপারটা খুবই পাওয়ারফুল, কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। কিরকম? ধরুন, মুকুট তো পাওয়া গেল, কিন্তু সেই মুকুট মাথায় নিয়ে কাজ করা কতটা কঠিন? প্র্যাকটিক্যাল লাইফে তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তা তো বটে। ধরুন কেউ একজন খুব সুন্দর একটা যোগার রিট্রিটে গিয়ে দারুণ শান্ত অনুভব করলো, মনে হলো সে যেন সিদ্ধি লাভ করে ফেলেছে। কিন্তু সেখান থেকে ফিরে শহরের জ্যামে আটকা পড়ার ঠিক 10 মিনিটের মাথায় পাশের গাড়ির ড্রাইভারের সাথে তার ঝগড়া বেঁধে গেল। হা, খুব চেনা ছবি একটা। রাইট, এই যে গ্যাপটা, ধ্যানের সেই অশরীরী শান্তি আর কর্মক্ষেত্রের রিঅ্যাক্টিভ অস্থিরতা, এটা কেন হয়? এর ভেতরের মেকানিজমটা আসলে কি? আপনার এই রিট্রিট আর ট্রাফিক জ্যামের অ্যানালজিটা একদম পারফেক্ট। এই গ্যাপটা কেন তৈরি হয় তার একটা দারুণ সাইকোলজিক্যাল ব্রেকডাউন কিন্তু আজকের সোর্সে রয়েছে। আচ্ছা, সেটা কি রকম? এখানে মূলত আমাদের অস্তিত্বের দুটো আলাদা মোডের কথা বলা হয়েছে। একটা হলো কারাবানহার আর অন্যটা হলো করণহার। করণহার আর করণহার মানে শব্দ দুটো তো বেশ কাছাকাছি। হ্যাঁ, তবে অর্থ সম্পূর্ণ আলাদা। করণহার মানে হলো মাস্টার, যিনি নির্দেশ দেন বা কাজ করিয়ে নেন। আর করণহার মানে হলো ওয়ার্কার বা আমাদের কর্মেন্দ্রিয়, যারা সেই নির্দেশ পালন করে। ও, তার মানে শরীর আর মন কাজ করছে, কিন্তু আসল আমি মানে আত্মা হলাম সেই কাজের ডিরেক্টর। একদম।
কিন্তু সমস্যাটা তৈরি হয় ঠিক ওই ট্রাফিক জ্যামের মুহূর্তে। যখন বাইরের চাপ বাড়তে থাকে তখন আমরা ভুলেই যাই যে আমরা হলাম মাস্টার। আচ্ছা, তার মানে আমরা মাস্টারের সিট ছেড়ে দিয়ে ওই করণহার বা ইনস্ট্রুমেন্টগুলোর লেভেলে নেমে আসি। ঠিক তাই। বিষয়টাকে একটা কর্পোরেট কাঠামোর সাথে তুলনা করতে পারেন। ধরুন একটা ফ্যাক্টরি সিইও হঠাৎ করে নিজের কেবিন ছেড়ে প্রোডাকশন ফ্লোরে নেমে মেশিনের কাজ শুরু করে দিল। তখন কি হবে? পুরো কোম্পানি তো ডিরেকশনলেস হয়ে যাবে, কারণ স্ট্র্যাটেজি দেখার তো আর কেউ নেই। রাইট। সিট ছেড়ে দিলে যেমন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়, নিজের ভেতরের জগতেও ঠিক সেটাই ঘটে। যখনই আমরা ভুলে যাই যে আমরা করবনহার, তখনই বাইরের পরিবেশ আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একদম। আর ঠিক এই কারণেই ওই ভোরবেলা শান্তিটা হারিয়ে যায়, কারণ আপনি তো আর কন্ট্রোল প্যানেলে বসে নেই। উফ, এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই মাস্টার সিটে বসে থাকার জন্য ব্রহ্মা বাবার একটা অদ্ভুত কিন্তু অসাধারণ রুটিনের কথা জানা যায়। হ্যাঁ, আপনি বোধহয় সেই রাতের দরবারের কথা বলছেন। ঠিক ধরেছেন, কর্মেন্দ্রিয়ের রাজ দরবার বা নাইট কোর্ট। প্রতিদিন দিন শেষে তিনি নাকি এই দরবার বসাতেন। হ্যাঁ, এটা শুনলে মনে হয় যেন একজন কড়া সিইও দিন শেষে তার প্রতিটি ডিপার্টমেন্টের কাছ থেকে কাজের কড়াই গণ্ডায় হিসাব নিচ্ছেন। রাইট। আর এই নাইট কোর্টের মেকানিজমটা যদি একটু তলিয়ে দেখি, এটা তো সেলফ অ্যাওয়ারনেসের একটা চরম রূপ। একদমই তাই। এটা শুধু এমন নয় যে আজ আমি কি ভালো কাজ করলাম আর কি খারাপ কাজ করলাম, বরং এটা হলো নিজের হাত, চোখ, কান বা মুখকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করা। মানে সিইও তার চোখ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করছেন, আজ সারাদিন তুমি কি দেখেছো? অপ্রয়োজনীয় কিছু দেখে এনার্জি নষ্ট করেছো? ঠিক। আবার কানকে জিজ্ঞেস করছেন, আজ তুমি কাদের কথা শুনেছ? কোনো নেগেটিভ কথা ভেতরে ঢুকতে দাওনি তো? মানে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু দাঁড়ান, একটু থামাই আপনাকে। হ্যাঁ, বলুন। এই যে প্রতিদিন রাতে নিজের চোখ, কান, মুখকে এভাবে জিজ্ঞাসাবাদ করা, এটা কি খুব বেশি স্ট্রেসফুল হয়ে যাবে না? স্ট্রেসফুল কেন মনে হচ্ছে? মানে দিন শেষে এমনিতেই তো মানুষ ক্লান্ত থাকে, তখন এই ধরনের সেলফ অডিট কি মনের উপর আরও চাপ বাড়াবে? বা প্রথম দর্শনে এটা স্ট্রেসফুল মনে হতেই পারে, কিন্তু আসলে এর প্রভাব ঠিক উল্টো। উল্টো মানে? এটা কি আসলে রিল্যাক্সিং? আসলে আপনি যখন প্রতিদিন রাতে এই দরবার বসান, তখন আপনি একটা ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করছেন। আপনি নিজেকে বোঝাচ্ছেন যে আমি চোখ বা কান নই, আমি এদের মালিক। ও, বুঝতে পারছি। এই প্র্যাকটিসটা আমাদের ব্রেনকে রিওয়ায়ার করে। একদম। ফলে পরের দিন যখন আপনার চোখ কোনো অপ্রয়োজনীয় দিকে যেতে চায় বা মুখ যখন রাগে কিছু বলতে চায়, তখন সাবকনশিয়াস মাইন্ড থেকে একটা অ্যালার্ম বেজে ওঠে। আরে, রাতে তো সিইওর কাছে জবাবদিহি করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে স্ট্রেস কমানোর একটা প্রোঅ্যাক্টিভ মেকানিজম। ওয়াও, মেক সেন্স। মানে এটা কোনো গিল্ট ট্রিপ নয়, এটা হলো কোর্স কারেকশন। কিন্তু এই মাইক্রো ম্যানেজমেন্টের বিষয়টা তো শুধু রাতের বেলাতেই সীমাবদ্ধ নেই। না, একদমই না। সারাদিনের জন্য একটা টুল আছে। হ্যাঁ, কন্টেন্ট ঘাঁটতে গিয়ে দেখলাম এখানে মনের টাইম টেবিল বানানোর একটা যুগান্তকারী কনসেপ্ট আছে। রাইট, মনের টাইম টেবিল। এটা খুব ইন্টারেস্টিং। সত্যি বলতে কি, প্রতিদিনের কাজের জন্য একটা গুগল ক্যালেন্ডার মেনটেন করতেই তো ঘাম ছুটে যায়, তার উপর আবার মনের টাইম টেবিল, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, গুগল ক্যালেন্ডার আর মনের টাইম টেবিলের মধ্যে মূল পার্থক্যটা বলি। গুগল ক্যালেন্ডার আপনার করমহার বা স্থূল কাজগুলোকে ম্যানেজ করে, আর মনের টাইম টেবিল আপনার করবনহার বা সূক্ষ্ম স্থিতিকে ম্যানেজ করে, তাই তো? একদম। আমরা সাধারণত ঠিক করি কখন মিটিং করব, কখন মেল পাঠাবো, কিন্তু মিটিংয়ের সময় আমার মনের ফ্রিকোয়েন্সি কি থাকবে সেটা কি আমরা কখনো আগে থেকে ফিক্স করি? না, সাধারণত তো করি না। ঠিক এখানেই মনের টাইম টেবিল কাজে আসে। একটা উদাহরণ দিলে খুব ভালো হয়, মানে প্র্যাকটিক্যালি বিষয়টা কেমন দাঁড়াবে? অবশ্যই। আজকের মূল আলোচনাতেই মাতাদের বা মায়েদের একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মায়েরা যখন পরিবারের জন্য খাবার বানাচ্ছেন, তখন শুধু কি রান্না করব বা কতক্ষণ লাগবে এই ফিজিক্যাল টাইম টেবিলের দিকে ফোকাস করলেই হবে না। না, শুধু তাতে হবে না। রান্না করার সময় বুদ্ধিতে কোন সমান বা স্পিরিচুয়াল আইডেন্টিটি অ্যাক্টিভ থাকবে সেটাও আগে থেকে ঠিক করতে হবে। আচ্ছা, সমান মানে তো সেলফ রেসপেক্ট বা নিজের আধ্যাত্মিক পরিচয়। হ্যাঁ, হতে পারে সেটা অন্নপূর্ণার সমান বা অন্য কোনো শক্তিশালী স্থিতি। এই সমানটা সেট করে নেওয়াটাই হলো মনের টাইম টেবিল। তার মানে আমি যখন কাজটা করছি, তখন আমার ইনার আইডেন্টিটি কি সেটা সচেতনভাবে ঠিক করে নেওয়া। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটি হলো আবেগ এবং চিন্তার মাইক্রো ম্যানেজমেন্ট।
আপনি যখন এই মাস্টারের সিটে বসে মনের টাইম টেবিল সেট করেন, তখন বাইরের কোনো পরিস্থিতি আপনার ভিতরের ফ্রিকোয়েন্সিকে আর টলাতে পারে না। সে বাইরের পরিস্থিতি যতই বিশৃঙ্খল হোক না কেন। একদম, আপনি অটল থাকেন। বুঝতে পেরেছি। কিন্তু এই যে এতটা সূক্ষ্ম কন্ট্রোল, এই যে প্রতিটা চিন্তাকে স্ক্যান করা, কেন এই লেভেলের অ্যালার্টনেস প্রয়োজন? এর পেছনে একটা বড় কারণ আছে। হ্যাঁ, এর উত্তর খুঁজতে গিয়ে একটা বিশাল গ্লোবাল এবং ম্যাক্রো লেভেলের বিষয় সামনে এসেছে। বলা হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক। প্রকৃতির কারণে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন বা বিনাশ হতে পারে। আর এর কোনো ডেট বা নোটিশ আগে থেকে দেওয়া থাকবে না। জগদম্বার একটা খুব পাওয়ারফুল স্লোগান এখানে কোট করা হয়েছে, কখনো কখনো বলো না এখন, মানে নেভার সে সামটাইম, সে নাও। এই এখন বা নাও এর আর্জেন্সিটা বোঝার জন্য মানুষের সাধারণ সাইকোলজিটা বুঝতে হবে। আমাদের ব্রেন তো সবসময় কমফর্ট জোন খোঁজে। রাইট, আমরা ভাবি ঠিক আছে এই উইকেন্ড থেকে মেডিটেশন শুরু করব, বা রিটায়ারমেন্টের পর আধ্যাত্মিক চর্চা করা যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে মহাজাগতিক বা প্রাকৃতিক পরিবর্তনগুলো কোনো ক্যালেন্ডার মেনে আসবে না। আকস্মিক পরিবর্তনের জন্য এভারেডি বা সবসময় প্রস্তুত থাকার কোনো বিকল্প নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই প্রস্তুতি বা পরিবর্তনের বিষয়টা এখন আর শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, কন্টেন্টে একটা দারুণ অবজারভেশন আছে। বর্তমানে মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সহ পৃথিবীর সব ধর্মের মানুষই নাকি ধীরে ধীরে এই আধ্যাত্মিক প্রস্তুতির দিকে ঝুঁকছে। একদম। আগে যেমন একটা সময় ছিল যখন মানুষ কিয়ামত বা প্রলয়ের কথা শুনলে ভয় পেত, এখন নাকি সেই ভয়টা কেটে গেছে। হ্যাঁ, তারা এখন বরং জানতে চায় ঠিক আছে পরিবর্তন আসছে বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের কি করতে হবে। এই শিফটটা তো বিশাল। এটা একটা যুগান্তকারী প্যারাডাইম শিফট। ভয় থেকে বেরিয়ে সমাধানের দিকে এই যে ফোকাস, এটাই হলো গ্লোবাল স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। রাইট, যখন আপনি জানেন যে একটা বড়সড় ট্রান্সফরমেশন অনিবার্য, তখন আপনি প্যানিক করার বদলে প্রস্তুতির দিকে নজর দেন। আর ঠিক এই প্রস্তুতির জন্যই প্রয়োজন নিজের আসল পরিচয়টা মনে রাখা। মাস্টার, সর্বশক্তিমান বা মাস্টার অলমাইটি অথরিটি। এই সর্বশক্তিমান শব্দটা শুনলেই তো একটা বিশাল ক্ষমতার কথা মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি নিজের মধ্যেই অথরিটিটা কিভাবে ক্লেম করা যায়? খুব সহজ লজিকে ভাবুন। যদি আপনার কাছে আপনার পিতার বিশাল সম্পত্তির উত্তরাধিকার থাকে, তাহলে আপনি কি রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াবেন? নিশ্চয়ই না। ঠিক তেমনি আপনার কাছে যদি এই সর্বশক্তিমানের অধিকার থাকে, তবে আপনি পরিস্থিতির কাছে হার মেনে এটা বলতে পারেন না যে আমি তো শান্ত থাকতে চাইছি, কিন্তু চারপাশের মানুষগুলো এত টক্সিক যে আমি পারছি না। এটা তো একদম ভিকটিম মাইন্ডসেট হয়ে গেল। রাইট, কিন্তু আপনি যখন মালিক বা মাস্টার হয়ে অর্ডার করেন, তখন শান্তি বা শক্তি হাজির হতে বাধ্য। আপনার ডিকশনারি থেকে কখনো কখনো শব্দটা একেবারে মুছে ফেলতে হবে। মানে একজন মালিক কখনো সিংহাসনে বসে আবার কখনো নিচে নেমে যায়, এমনটা তো হতে পারে না। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? মানে আপনি ফাইনাল আউটকামের কথা বলছেন? হ্যাঁ, এই যে এত কঠোর পুরুষার্থ, দিনে মনের টাইম টেবিল বানানো, রাতে সিইও হয়ে কোর্ট বসানো, নিজেকে সবসময় মাস্টার হিসেবে দেখা, এগুলোর চূড়ান্ত পে অফ আসলে কি? এখানে ফুল উত্তরাধিকার বা ফুল ইনহেরিটেন্সের কথা বলা হয়েছে। সম্পূর্ণ উত্তরাধিকার বলতে বোঝায় আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর একটা গ্যারেন্টি। আচ্ছা, খুব স্পষ্টভাবে বলা হয়েছে এটা শুধু কোনো সাধারণ রয়্যাল প্রজা হওয়া নয়, তাই তো? একদম না, বরং পুরো 21 জন্মের জন্য রয়্যাল ফ্যামিলিতে আসা এবং সরাসরি সিংহাসনে বসার যোগ্যতা অর্জন করা। মানে আপনি শুধু দর্শক নন, আপনি সেই রাজকীয় অবস্থার মূল অংশীদার। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি বিশেষ শব্দের উপর জোর দেওয়া হয়েছে: অচানক, এভার রেডি এবং বহু সময়। এই তিনটার মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো কজ অ্যান্ড এফেক্টের। পরিবর্তনটা আসবে অচানক বা হঠাৎ করে। আচ্ছা, যেহেতু সেটা হঠাৎ আসবে, তাই আপনাকে থাকতে হবে এভার রেডি বা সবসময় প্রস্তুত। রাইট। আর আমরা তো কখনোই একদিনে বা এক সপ্তাহের নোটিসে এভার রেডি হতে পারবো না। ঠিক ধরেছেন। এর জন্যই প্রয়োজন বহু সময় বা দীর্ঘকালের নীরব বিচ্ছিন্ন প্র্যাকটিস। দীর্ঘদিনের প্র্যাকটিস ছাড়া হঠাৎ আসা কোনো বড় তরঙ্গের সামনে আপনি কখনোই স্থির থাকতে পারবেন না। একদম জলের মতো পরিষ্কার। আর আলোচনার একেবারে শেষের দিকে একটা বরদান বা আশীর্বাদের কথা বলা হয়েছে, যেটা আমার কাছে পুরো আলোচনার একটা নিখুঁত সামারি মনে হয়েছে। হ্যাঁ,
মাস্টার রচয়িতা ভব। রাইট, মাস্টার রচয়িতা ভব, অর্থাৎ মাস্টার ক্রিয়েটর হওয়া। বলা হয়েছে নিজের তৈরি করা অবস্থার বা রচনার আকর্ষণের ঊর্ধ্বে থাকতে হবে। আর মনের স্থিতিকে এমন হার্ড বা শক্ত করতে হবে যেন কোনো পরিস্থিতি বা কারোর ইমোশন তাকে গলাতে না পারে। এই হার্ড শব্দটা একটু খটকা লাগছে। আধ্যাত্মিকতায় তো আমরা সাধারণত সফট বা কোমল হওয়ার কথা শুনি, এখানে হার্ড কেন বলা হচ্ছে? এই মাস্টার রচয়িতা এবং হার্ড স্থিতি কনসেপ্টটি খুবই গভীর। এখানে হার্ড মানে রুক্ষ বা রূঢ় হওয়া নয়। তাহলে কি? এখানে হার্ড মানে হলো আনশেকেবল বা অটল হওয়া। আপনি যখন মাস্টার রচয়িতা হন তখন আপনি শুধু পরিস্থিতি মোকাবেলা করেন না, আপনি নিজেই পরিস্থিতির স্রষ্টা হন। আচ্ছা, আর একজন প্রকৃত স্রষ্টার সবচেয়ে বড় গুণ কি? সে তার নিজের সৃষ্টির সাথে জড়িয়ে পড়ে না, সে মোহমুক্ত থাকে। ও অনেকটা একজন ডিরেক্টরের মতো, যিনি একটা ইমোশনাল সিনেমা বানাচ্ছেন কিন্তু নিজে সেই ইমোশনে ভেসে গিয়ে কাঁদছেন না। একদম পারফেক্ট অ্যানালজি। আপনি ডিট্যাচড বা নির্লিপ্ত থাকেন। এই ডিট্যাচমেন্টই হলো সেই চরম শক্তি যা যে কোনো তীব্র আবেগ বা জটিল পরিস্থিতিতে আপনার মনের স্থিতিকে অটুট রাখে। আর এই নির্লিপ্ততাই তো আমাদের প্রকৃত স্বাধীনতা দেয়। আজকের এই আলোচনা থেকে আমরা সত্যি একটা দুর্দান্ত মানসিক ফ্রেমওয়ার্ক বা মেন্টাল টুলকিটের সন্ধান পেলাম। হ্যাঁ, যা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়। একদম। স্নেহের বিমানে চড়ে একটা সূক্ষ্ম যাত্রা শুরু করা, দায়িত্বের লাইটের মুকুট মাথায় নেওয়া, নিজেকে দিনের শেষে কর্পোরেট সিইও ভেবে রাতের দরবার বসানো, আর কাজের পাশাপাশি নিজের ইনার ফ্রিকোয়েন্সি ম্যানেজ করার জন্য মনের টাইম টেবিল বানানো। রাইট। এই সব কিছুই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চারপাশের পরিস্থিতির রিঅ্যাক্টিভ দাস না হয়ে বরং নিজের জীবনের মাস্টার ক্রিয়েটর হয়ে উঠতে পারি। ভোরবেলার সেই শান্ত অশরীরী অবস্থাকে সারা দিনের চরম বিশৃঙ্খলার মধ্যেও ধরে রাখার এটাই বোধহয় একমাত্র উপায়। কোনো সন্দেহ নেই। আজকে বিদায় নেওয়ার আগে আমাদের এই সমগ্র আলোচনার উপর ভিত্তি করে আমি একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন না। একটু গভীরে গিয়ে ভাবুন তো, যদি আমরা সত্যি আমাদের প্রতিদিনের জীবনে নিজেদের সমস্ত আবেগ, সম্পর্ক এবং কাজ থেকে একজন মাস্টার রচয়িতার মতো পুরোপুরি নির্লিপ্ত বা ডিট্যাচড পর্যবেক্ষক হয়ে যাই, তবে কি আমরা পরম স্বাধীনতা অর্জন করব? নাকি এর ফলে আমরা আমাদের সেই মানবিক দুর্বলতা এবং ইমোশনের সাথে যুক্ত হবার ক্ষমতাটাই হারিয়ে ফেলব, যা আমাদের মানুষ হিসাবে সংজ্ঞায়িত করে? ঠিক তাই। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অটল হওয়া এবং মানুষের প্রতি ইমোশনালি ডিসকানেক্টেড হয়ে পড়ার মধ্যকার এই সূক্ষ্ম রেখাটি আসলে কোথায়? উফ, অসাধারণ একটা প্রশ্ন। পরম স্বাধীনতা নাকি মানবিক দুর্বলতা? কোথায় গিয়ে ব্যালেন্সটা হবে? এটাই হলো ভাবনার বিষয়। একদম। ভোরবেলার সেই নিস্তব্ধ প্রশান্তি আর সারা দিনের জীবনের কোলাহলের মাঝে আমরা কিভাবে ভারসাম্য রাখব, এই প্রশ্নটি হয়তো সেই ভারসাম্যেরই আরেকটা বৃহত্তর রূপ। হ্যাঁ, এই ব্যালেন্সটা খুঁজে পাওয়াই আসল। আমাদের অনেকেরই হয়তো নিজেদের জীবনের অভিজ্ঞতার মধ্যেই এই উত্তরটা লুকিয়ে আছে, একটু ভেবে দেখতে হবে। যাই হোক, আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং নিজেদের স্থিতির প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো কনসেপ্টের ডিপ ডাইভ নিয়ে। ভালো থাকবেন সবাই।